কেতুর জন্য আমি একটাই কথা বলবো, আর সেটা হচ্ছে কেতু আনপ্রেডিক্টেবল। আগে থেকে কেতুর ব্যাপারে ভবিষ্যৎবাণী করা যায় না। পরিস্থিতি যখন তখন পরিবর্তন করতে কেতু অদ্বিতীয়। উপস্থিত হয়েছি মেষ লগ্ন ও মেষ রাশির জাতকের জন্য কেতুর প্রভাবকে নিয়ে আলোচনা করার জন্য। মেষ লগ্ন বা মেষ রাশির 12টা ঘরে বসে কেতু কীরকম প্রভাব দেবে, আজকের আলোচনা সেই নিয়ে। জ্যোতিষশাস্ত্রে আকস্মিকতার কারক গ্রহের মধ্যে সর্বাধিক শীর্ষস্থানে আছে কেতু। বেদশাস্ত্রে কেতুর অর্থ হচ্ছে ঝান্ডা বা পতাকা। রাহুর ঠিক বিপরীত হওয়ার কারণে কেতু পাপ গ্রহের গণনায় আসে, কিন্তু কেতুকে মোক্ষর কারক বলা হয়। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ভিডিওটা কাজের মনে হলে একটা লাইক করে দেবেন। জ্যোতিষশাস্ত্রে কেতুকে কুজবৎ বলা হয়। মঙ্গলের সমান ফল প্রদান করে কেতু। রাহুর মতোই কেতু উল্টো চলে, অর্থাৎ বক্রী চলে, তাই এর অংশ উল্টো গুনতে হয়। এগুলো আমার অন্য ভিডিওতে বলা আছে, তাই এখানে বলে সময় নষ্ট করব না। এখানে আমরা কেতুর প্রভাব মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে কীরকম সেটা জানব। মেষ লগ্ন বা মেষ রাশির প্রথম ঘরে বসে কেতু কীরকম প্রভাব দেবে। মেষ রাশি বিষম রাশি। এখানে গ্রহ 0 থেকে 6 অংশ অবধি বালক অবস্থায় হয়, আর 24 থেকে 30 অংশ অবধি মৃত অবস্থায় হয়। রাহু ও কেতু যেহেতু উল্টো চলে, তাই 30 অংশ থেকে 0 অংশ অবধি আসে। তাই আপনি আপনার কেতুর অংশ আগে দেখে নিন। এবার বলি লগ্ন কি। লগ্ন হচ্ছে স্বয়ং আপনি, আপনার ব্যক্তিত্ব, আপনার চিন্তাভাবনা, আপনার পুরো ব্যক্তিত্বকেই লগ্ন থেকে জানা যায়। আর কেতু হচ্ছে ভ্রম। মেষ লগ্নের জাতকের স্বভাব কেমন হয়? চেষ্টা চালিয়ে যাওয়া, সর্বদা প্রয়াস করা, কোনো কিছু পাবার জন্য চেষ্টা অনবরত চালিয়ে যাওয়া, উৎসাহী স্বভাবের, প্রত্যেকটা জিনিসকে তাড়াতাড়ি পাওয়ার চেষ্টা করে। কারণ এই রাশি বা লগ্ন মঙ্গলের দ্বারা প্রভাবিত। আর মঙ্গল হচ্ছে পরাক্রম, আর মঙ্গলের সমান ফল প্রদান করা এই কেতু যখন লগ্নতে এসে বসবে, তো জাতক প্রত্যেকটা জিনিস খুব তাড়াতাড়ি পাওয়ার চেষ্টায় থাকবে। প্রত্যেকটা জিনিসকে এখনই পাওয়ার চেষ্টা করবে। উচ্চতা অর্থাৎ উন্নতির চরম শিখায় পৌঁছানোর প্রবল চেষ্টা থাকবে। কিন্তু কেতু ভ্রমের কারক, আর লগ্নতে বসে জাতকের চিত্তকে অস্থির করবে, ভ্রমিত করবে, আর ফলস্বরূপ জাতকের যতটা পাবার কথা তাতে কমতি বা খামতি চলে আসবে। জাতকের ইচ্ছা আছে, জাতকের পাবার চেষ্টা আছে, কিন্তু জাতকের চিত্ত স্থির নয়। আর সফলতা কোথায়? সফলতা হচ্ছে স্থিরতায়। আর কেতুর কাজই হচ্ছে অস্থির করে দেওয়া, ভ্রমিত করে দেওয়া। ফলস্বরূপ লগ্নগত কেতুকে আমরা সর্বাধিক শ্রেষ্ঠ বলতে পারবো না। কেতু ভ্রম তৈরি করার কাজ করবে এখানে। কেতুর ব্যাপারে একটা জিনিস বলি, কেতু হচ্ছে সেই গ্রহ, যত বড় মাপের ব্যক্তিদের কুণ্ডলী দেখুন, ধনকুবেরদের কুণ্ডলী দেখুন, যারা দেশ বা দুনিয়া প্রশাসন করেছে তাদের কুণ্ডলী দেখলে দেখা যাবে যে তাদের কুণ্ডলীতে কেতুর একটা বিশেষ ভূমিকা রয়েছে। কারণ এই কেতু উচ্চতা প্রদান করে থাকে। কেতু যে রাশিতে বসেছে সেই রাশির অধিপতির সাথে যদি বসে যায়, তাহলে তার স্বরূপ ধারণ করবে, আর ফলও তারই সমান দিতে থাকবে। সেই অবস্থায় কেতু সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদানকারী হবে। অর্থাৎ লগ্নতে কেতু বসেছে আর তার সাথে যদি মঙ্গল বসে যায়, তাহলে সেই অবস্থায় আমরা কেতুকে খারাপ বলবো না। কিন্তু এরকম জাতকের মধ্যে অস্থিরতার মাত্রা আরও বেড়ে যাবে। চঞ্চলতা, তাড়াহুড়ো করার প্রবণতা, ধৈর্যহীনতা বেড়ে যাবে। কিন্তু জাতক পরাক্রমী ও জবরদস্ত হবে। 3 দিনের কাজকে একদিনে করার প্রয়াস করবে। জাতকের প্রত্যেকটা জিনিসে তাড়াহুড়ো করার অভ্যাস হয়ে যাবে। এগুলো কখন হবে? যখন কেতুর সাথে
মঙ্গল এখানে বসবে। লগ্নগত কেতুর দৃষ্টি সন্তান ঘর বা পঞ্চম ঘরে পড়বে, ফলে সন্তানের ক্ষেত্রে কেতু কোনো শ্রেষ্ঠ ফল প্রদান করবে না। পঞ্চম ঘর জ্ঞানেরও ঘর। জাতক কোনো একটা ব্যাপারে বিশেষজ্ঞ না হয়ে সর্বজ্ঞ হবে। জাতকের প্রত্যেকটা বিষয়ে জানার প্রবল ইচ্ছা থাকবে, আর প্রত্যেকটা ক্ষেত্রেই জ্ঞান জাতকের অল্প অল্প হতে থাকবে। কেতুর দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, মঙ্গলের রাশিতে বসার কারণে মন অস্থির হবে, উগ্র হবে। ফলে দাম্পত্য জীবনকে সুখের বলা যাবে না, দাম্পত্য জীবন মতভেদপূর্ণ হবে। নবম দৃষ্টি ভাগ্য ঘরে পড়বে, ফলে ভাগ্যকে কমজোর করবে। এবার যদি মঙ্গল সাথে বসে যায় তাহলে সেক্ষেত্রে কেতু সর্বক্ষেত্রে লাভ প্রদান করবে। জাতক তাড়াহুড়োতে প্রত্যেকটা জিনিস চাইবে, জ্ঞানের ক্ষেত্রে অদ্বিতীয় হবে। যদিও দাম্পত্য জীবন মতভেদপূর্ণই থাকবে, কিন্তু ভাগ্যের সহযোগিতা সম্পূর্ণরূপে পাবে। মেষ লগ্ন বা মেষ রাশির দ্বিতীয় ঘরে বসে কেতু কিরকম প্রভাব দেবে? এখানে কেতু বসলে শুক্রের ঘরে বসবে, আর শুক্রের রাশিতে বসে আকস্মিক ধন লাভ করাবে। দ্বিতীয় ঘরে বসা কেতুকে সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদানকারী বলা যেতে পারে। এখানে শুক্রের রাশিতে বসেছে, আর শুক্র যদি পঞ্চম ঘরের সাথে সম্বন্ধ বানায়, অর্থাৎ পঞ্চম ঘরে যদি শুক্র বসে, বা একাদশ ঘর বা লাভ ঘরে যদি শুক্র বসে, বা দ্বিতীয় ঘর বা ধনভাবেই যদি বসে, তাহলে জাতককে উচ্চমানের শেয়ার মার্কেট ইত্যাদি থেকে ধন লাভ করাবে। জুয়া লটারি থেকে জাতককে আকস্মিক ধন লাভ প্রচুর পরিমাণে জীবনকালে প্রদান করবে। এখানে বসা কেতু জাতককে আত্মীয় স্বজনের সাথে মতভেদ করাবে, কিন্তু এরপরেও জাতকের একটা সম্মান আত্মীয় স্বজনদের মধ্যে থাকবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে। জাতকের যদি কোনো বদ অভ্যাস না থাকে, তো ঋণের জন্য জাতক কখনো বরবাদ হবে না। জাতক ঋণ নিয়ে জীবনে এগিয়ে যেতে পারবে। যদি জাতকের বদ অভ্যাস থাকে, কারণ দ্বিতীয় ঘর থেকে খাদ্যাভ্যাসও দেখা হয়, তার উপর শুক্রের রাশি, কারক গ্রহের রাশি, আর শুক্র হচ্ছে ভোগ, তো এই অবস্থায় জাতক ভোগের উপর আসক্ত হবে। মেষ লগ্ন, যার ফলে তাড়াহুড়োতে সব কিছু চাই, আর তাড়াহুড়োতে তো ভুল সিদ্ধান্তই হয়। তো ভোগকারক গ্রহের রাশির ঘরে বসে কেতু যদি জাতকের ভোগের অভ্যাস থাকে, তাহলে ঋণের জন্য বরবাদ হবে। কিন্তু যদি জাতকের ভোগের অভ্যাস না থাকে, যদি সঠিক দিশায় জাতক চলে, তাহলে এই ঋণ থেকে জাতকের কোনো ক্ষতি হবে না। এখানে বসা কেতুর সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, যেটা আগেই বললাম, আকস্মিক ধন লাভ করাবে, পৈতৃক সম্পত্তি প্রাপ্ত করাবে। কেতুর নবম দৃষ্টি দশম ঘরে পড়বে। এখানে কেতুর দৃষ্টি শনির ঘরে পড়বে, কার্যক্ষেত্রে আপ ডাউন স্থিতি উৎপন্ন করবে। জাতকের কিছু সমস্যা অবশ্যই হবে, অস্থিরতা উপলব্ধি করবেন, কিন্তু এরপরেও আপনার ক্ষতি হবে এটা বলা যাবে না। কখনো কখনো আপনার কাজ আপনার নিজের ব্যবস্থাপনার দ্বারা, আপনার বুদ্ধিমত্তার দ্বারা, আপনার কথাবার্তার দ্বারা, আপনার মস্তিষ্কের দ্বারা আপনার কাজ হতে থাকবে। অষ্টম ঘরে দৃষ্টির কারণে জাতকের গুপ্তবিদ্যার উপর পারদর্শিতা থাকবে। কেতু কখনো কখনো কোমরের নিচের অংশে গুপ্ত রোগ দিয়ে থাকে, তাই এই ব্যাপারে জাতককে সাবধান থাকতে হবে, বিশেষ করে কেতু দ্বিতীয় ঘরে বিরাজমান হলে, কারণ দ্বিতীয় ঘর এখানে ভোগকারক গ্রহের রাশি। মেষ লগ্ন বা মেষ রাশির তৃতীয় ঘরে বসে রাহু কিরকম প্রভাব দেবে? এখানে কেতু বসলে মিথুন রাশিতে বসবে। এখানে একটা জিনিস বুঝতে হবে, রাহুর ঠিক বিপরীতে থাকে কেতু, আর রাহু মিথুন রাশিতে উচ্চের হয়, তাই কেতু এখানে বসলে নীচ রাশিতে বসবে। তাই পরাক্রমভাবে বসলে আমরা এর প্রভাবকে শ্রেষ্ঠ বলতে পারবো না। যদি আপনার কুণ্ডলিতে বুধ ভালো স্থিতিতে হয়, ভালো স্থিতি কীরকম? বুধ যদি বলাবলের সাথে হয়, কেন্দ্র অথবা ত্রিকোণে হয়, তাহলে সেক্ষেত্রে নীচত্ব ভঙ্গ হবে, আর সেক্ষেত্রে সমস্যা কম হবে। অন্যথায় এই কেতু কষ্ট দেবে। কষ্ট কীরকম সেটা এবার জানি।
পরাক্রমভাবে বসে কেতু ছোট ভাই বোনের সাথে সম্বন্ধকে খারাপ করাবে, জাতককে মারাত্মক পরিশ্রম করাবে। আর সেই পরিশ্রম কেমন হবে? সেই পরিশ্রম হবে ব্যর্থ পরিশ্রম। জাতকের পরিশ্রম সঠিক দিশায় হবে এটা বলা যাবে না। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি সপ্তম ঘর বা দাম্পত্যর ঘরে পড়বে, ফলে দাম্পত্যকে কমজোর করবে। নবম দৃষ্টি ভাগ্য ঘরে, তো ভাগ্যর সুখে কমতি করবে। আর নবম দৃষ্টি লাভ ঘরে পড়বে, তো লাভের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। অর্থাৎ পরাক্রমভাবের কেতুকে আমরা শ্রেষ্ঠ বলতে পারবো না, কারণ তার অন্যতম কারণ হচ্ছে কেতু এখানে নিচস্থ। কেতু হচ্ছে ভ্রম। পরাক্রমভাবে রাহু বসলে তাকে সর্বাধিক কারক বলা হয়। রাহু এখানে বসে পরিশ্রম করায়, আর পরিশ্রম কখনো ব্যর্থ যায় না। তাই পরাক্রমভাবে রাহু যেখানে কারক হয়, সেখানে কেতুকে এখানে কারক বলা যাবে না। কেতু এখানে বসে ভ্রম উৎপন্ন করে ব্যর্থ পরিশ্রম করায়। জাতকের যে ক্ষেত্রে পরিশ্রম করার দরকার নেই, সেই ক্ষেত্রে জাতক পরিশ্রম করে, আর তার লাভ জাতক পায় না। অর্থাৎ সমস্যার সূচনা। যেটা আগে বললাম, বুধ যদি ভালো স্থিতিতে হয়, বুধ যদি বলাবলের সাথে হয়, তাহলে যে সমস্যাগুলো আমি বললাম এগুলো কম প্রাপ্ত হবে, কিন্তু কম হলেও সমস্যা সেক্ষেত্রে থাকবে। এই কেতু যদি শুভ গ্রহ, যেমন গুরু, শুক্র, বুধ, বুধ যদি অন্য কারোর সাথে না হয় বা পাপ গ্রহের সাথে না বসে, চন্দ্রমা যদি শুক্লপক্ষের হয়, আর এদের যদি দৃষ্টি কেতুর উপর পড়ে, তাহলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট প্রদান করবে, কারণ কেতু ছায়া গ্রহ। মেষ লগ্ন বা মেষ রাশির চতুর্থ ঘরে বসে কেতু কিরকম প্রভাব দেবে? চতুর্থ ঘরে বসলে কেতু এখানে সুখের ঘরে বসবে। এখানে বসলে চন্দ্রমার রাশিতে বসবে, যা মিত্র রাশি নয়, কিন্তু কেন্দ্রতে বসবে। কেন্দ্রতে পাপ গ্রহ সবসময় ভালো রেজাল্ট করে। রাহুর সামনে থাকার কারণে কেতুর গণনা পাপ গ্রহতে করা হয়। কিন্তু আপনার কুণ্ডলিতে কেতু যদি বলাবলের সাথে বসে, নিজের স্বতন্ত্র প্রভাব যদি রাখে, এখানে স্বতন্ত্র প্রভাবের অর্থ কী হবে? চন্দ্রমার রাশিতে এখানে বসেছে, আর চন্দ্রমা যদি কুণ্ডলিতে বলাবলের সাথে হয়, তাহলে কেতুর স্বতন্ত্র বল এসে যাবে। আর যখন কেতুতে স্বতন্ত্র বল এসে যাবে, তাহলে সেই অবস্থায় আপনার কেতুকে সর্বাধিক ভালো বলা হবে। এবার বলি ভালো কি আর খারাপ কি। চতুর্থ ঘরে বসে কি ভালো করবে আর কি খারাপ করবে, এবার সেটা জানি। কুণ্ডলীর সবথেকে সফট ভাব বা ঘর হয় চতুর্থ ঘর আর সপ্তম ঘর। চতুর্থ ঘর মা, আর সপ্তম ঘর হয় পত্নী। দুটোই সফট ভাব। এবার পাপ গ্রহ, ছায়া গ্রহ এখানে বসে ভ্রম উৎপন্ন করা শুরু করবে। আপনার জীবনকালে ভ্রম তৈরি করা শুরু করবে। এরকম জাতকের সাথে কিরকম সমস্যা তৈরি হয়? ঘর নিল বা জমি নিল বা গাড়ি নিল, আর হাতে আস্তে আস্তে বেরিয়ে গেল, বা নেবার সময় নানান ধরনের সমস্যা হলো, বা আসার পর হাত থেকে বেরিয়ে গেল, কারণ কেতু এখানে বসে ভ্রম তৈরি করে। এবার যদি চন্দ্রমা বলাবলের সাথে হয়, তাহলে এই কেতু শুধু খারাপ করবে না, জমি, বাড়ি, গাড়ির সমস্ত সুখ আপনাকে প্রাপ্ত করাবে। সমাজে মান সম্মান, পদ প্রতিষ্ঠা সবকিছু প্রদান করবে। পিতার সহযোগিতা পাবেন, মায়ের সুখে বৃদ্ধি করবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে। অষ্টম ঘর নিয়ে আগেই বলেছি, কেতুর দৃষ্টি যখন অষ্টম ঘরে পড়বে, তখন আকস্মিক ধনলাভ করাবে, জাতককে গুপ্তবিদ্যার জ্ঞানী বানাবে, জমি থেকে ধন লাভ করাবে। যদিও ছোটখাটো চোট, আঘাত, দুর্ঘটনা স্থিতি তৈরি করে, আর গুপ্ত রোগও দিয়ে থাকে। এখানে বসা কেতুর সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়বে। কর্মভাবে দৃষ্টি পড়ার কারণে কার্যক্ষেত্রে আপ ডাউন পরিস্থিতি উৎপন্ন হবে। অসফলতা দেবে না। এটা ভাববেন না যে আপনাকে অসফল বানাবে। আপ ডাউন পরিস্থিতি দেবে, অস্থিরতা প্রদান করবে। আপনার চাকরির জীবন ভালো চলছিল, কিন্তু চাকরি হঠাৎ করে চলে গেল। চাকরিতে আপনার প্রমোশন হবে, কিন্তু প্রমোশনের জায়গায় অন্য কোনো সমস্যা এসে গেল। যেখানে আপনি চান না, সেখানে আপনার ট্রান্সফার হয়ে গেল।
এরকম ধরনের সমস্যা দেবে। এখানে বসা কেতু নবম দৃষ্টিতে দ্বাদশ ঘর বা বিদেশের ঘরকে দেখবে। বিদেশ যাত্রার জন্য এটাকে ভালো বলা হবে, কারণ এখানে গুরুর রাশি। আর গুরুও মোক্ষর ক্ষেত্রে, মোক্ষর অর্থ মৃত্যুর পরবর্তী মোক্ষ নয়, মোক্ষর অর্থ হচ্ছে মুক্তি। মোক্ষর এখানে অর্থ উচ্চতা, উচ্চতার দিকে নিয়ে যাবে। আপনি যদি স্বদেশের থেকে বিদেশে গিয়ে অর্থ উপার্জন করতে চান, তো সেই সুযোগ আপনাকে প্রাপ্ত করবে। গুরুর রাশিতে দৃষ্টি পড়ছে, আর গুরু যদি বলাবলের সাথে থাকে, তাহলে দেশ বিদেশের যাত্রা করাবে, সফলতা প্রদান করবে। যদিও ব্যয়ও হবে, কিন্তু সেই ব্যয় থেকে বিশেষ কিছু চিন্তার নেই। জাতক সফলতা পাবে। আর চন্দ্রমা কমজোর হলে সুখে কমতি, অষ্টম ঘরে দৃষ্টি দিয়ে স্বাস্থ্যের সমস্যা, দশম ঘরে দৃষ্টি দিয়ে কার্যক্ষেত্রে সমস্যা, আর দ্বাদশে দৃষ্টি দিয়ে বিনা কারণের যাত্রা করিয়ে আপনাকে সমস্যায় ফেলবে, কোর্ট কাছারির চক্করে ফেলে সমস্যা তৈরি করবে। মেষ লগ্ন বা মেষ রাশির পঞ্চম ঘরে বসে কেতু কিরকম প্রভাব দেবে? পঞ্চম ঘর এখানে সূর্যের রাশি। আর পঞ্চম ঘরে বসে যদি পঞ্চমেশের সাথে বসে, অর্থাৎ সূর্যের সাথেই বসে, তাহলে নিশ্চিত রূপেই এটা গ্রহণ দোষ হবে। কারণ সেক্ষেত্রে রাহুর দৃষ্টি এখানে সূর্যের উপর পড়বে। তো নিঃসন্দেহে জাতককে জীবনকালে যশে কমতি, নামে কমতি হবে। কিন্তু জ্ঞানভাবে বসা এই কেতু যদি সূর্যের সাথে বসে, এটা একটা উদাহরণ। যদি সূর্যের সাথে হয়, তাহলে সেক্ষেত্রে জাতককে উচ্চমানের বুদ্ধিমান, জ্ঞানবান, নীতিবান ও সমাজে পূজনীয় বানাবে। আর যদি কুণ্ডলিতে সূর্য বলাবলের সাথে হয়, সূর্যের অংশ যদি ভালো হয়, তাহলে সেই অবস্থায় পঞ্চমস্ত কেতু আপনাকে প্রত্যেকটা সুখ প্রদানকারী হবে। তাতে লগ্ন মেষ হলেও কোনো অসুবিধে নেই। কিন্তু যদি সূর্য কমজোর হয়, তাহলে সেই অবস্থায় সন্তান সুখে কমতি করবে, রাহুর দৃষ্টি পড়ার কারণে গর্ভপাত করাবে, আর সন্তান হবার পর সন্তানের সাথে মতভেদ করাবে, শিক্ষার ক্ষেত্রে বাধা উৎপন্ন করবে। কেতুর পঞ্চম দৃষ্টি ভাগ্যভাবে পড়বে, ফলে ভাগ্যর সুখে কমতি করবে। একাদশ ঘরে সপ্তম দৃষ্টি দিয়ে লাভে কমতি করবে, আর নবম দৃষ্টি দিয়ে লগ্নে দিয়ে আপনার ব্যক্তিত্বকে ভ্রমিত করবে, আপনার বুদ্ধিকে ভ্রমিত করবে। সূর্য সাথে বসলে জবরদস্ত রেজাল্ট। সূর্য বলাবলের সাথে হলেও ভালো রেজাল্ট পাবেন। খারাপ ফল ভাবার কোনো কারণ নেই। কেতু বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ফল দেবে। কেতু ঠিক বিপরীত রাহুর। শুধু কেতুর অংশ বল ভালো হতে হবে, যার রাশিতে বসেছে তার বল ভালো হতে হবে। সেই অবস্থায় আপনি আপনার কেতুকে সর্বাধিক ভালো রেজাল্ট দেওয়া হিসেবে মানবেন, খারাপ রেজাল্টের জন্য নয়। মেষ লগ্ন বা মেষ রাশির ষষ্ঠ ঘরে বসে কেতু কিরকম প্রভাব দেবে? ষষ্ঠ ঘরে এখানে কেতু বসলে বুধের ঘরে বসবে। বুধের সাথে যদি বসে যায়, তাহলে গ্রহের বলে বৃদ্ধি ঘটাবে। এক্ষেত্রে বুধের বলে বৃদ্ধি ঘটাবে, জাতককে উচ্চমানের শত্রু হন্তা বানাবে, অর্থাৎ জাতক শত্রুর উপর বিজয় প্রাপ্ত করবে। ষষ্ঠস্থ কেতুর ব্যাপারে আর একটা কথা আপনাকে মনে রাখতে হবে, যে জীবনকালে একটা সমস্যা দিয়ে থাকে। কেতু যদি ষষ্ঠ ঘরে বসে বা অষ্টম ঘরে বসে, তাহলে আপনার একটা সমস্যা অবশ্যই হবে। সেটা হচ্ছে, যখন আপনার কোনো রোগ হবে আর ডাক্তারের কাছে যখন আপনি চেক আপ করাবেন, তখন ডাক্তার বলবে কিছু হয়নি আপনার, কিন্তু আপনি বলবেন না, সমস্যা তো আমার হচ্ছে, অর্থাৎ রোগ ধরা পড়বে না। অর্থাৎ ভ্রম উৎপন্ন করে দেয়, এটাই কেতুর মুখ্য কাজ। এরকম ভ্রম দিয়ে দেয় মনে, যে জাতকের সমস্যা হয়, কষ্ট হয় শরীরে, কিন্তু রোগ ধরা পড়ে না। যেটা আগে বললাম, যে বুধ যদি সাথে হয়ে যায়, তাহলে জবরদস্ত শত্রু হন্তা বানাবে। আর বুধ যদি সাথে হয়, তাহলে বিপরীত রাজযোগ নির্মাণ হবে, সেই থেকে ফায়দা হবে। বুধ যদি কুণ্ডলিতে বলি অবস্থায় হয়, তাহলেও এখানে বসা কেতু শরীরকে কমজোর করবে। ভ্রম কীরকম? জাতকের মনে শুধু ভ্রম উৎপন্ন করবে।
এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি দশম ঘরে পড়বে, ফলে কার্যক্ষেত্রে আপডাউন পরিস্থিতি তৈরি করবে, স্থিরতা আসতে দেবে না। চাকরির ক্ষেত্রে দেখা গেল যে প্রমোশনের সময় আপনাকে ট্রান্সফার করে দিল, আর এমন জায়গায় ট্রান্সফার করলো যেটা আপনার মোটেই পছন্দের নয়। সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, ফলে মোক্ষর দৃষ্টিকোণ থেকে, উচ্চতার দৃষ্টিকোণ থেকে, বিদেশ যাত্রার দৃষ্টিকোণ থেকে, ভোগের দৃষ্টিকোণ থেকে খুব ভালো। নবম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধনভাবে পড়বে, ফলে ধন ইত্যাদি জাতকের জীবনকালে আসতে থাকবে। যদিও ব্যয়ের স্থিতি থাকবে, কিন্তু তারপরেও ধন আসতে থাকবে। ষষ্ঠ ঘরে কেতু থাকলে আপনাকে সাবধান হতে হবে একটা ব্যাপারে, সেটা হচ্ছে আপনার স্বাস্থ্যর ব্যাপারে। বুধ যদি ভালো অবস্থায় হয় তাহলে এই কেতু থেকে ভয় পাওয়ার কিছু নেই, কেতু আপনার ভালো রেজাল্ট করবে। মেষ লগ্ন বা মেষ রাশির সপ্তম ঘরে বসে কেতু কিরকম প্রভাব দেবে? সপ্তম ঘর দাম্পত্যর ঘর, জীবন সঙ্গিনীর ঘর হবার কারণে এই ঘরটাকে সফট বলা হয়। তাই এখানে ভ্রমকে কখনোই ভালো বলা যাবে না। এখানে বসা কেতু দাম্পত্যে ভ্রম উৎপন্ন করার কাজ করবে, দাম্পত্য জীবনে মতভেদের স্থিতি উৎপন্ন করবে। যদিও কেতু এখানে শুক্রের রাশিতে বসবে, শুক্র হচ্ছে দাম্পত্যর কারক। এটা মেষ আর বৃশ্চিক লগ্নেই হয় যে দাম্পত্যর কারক এখানে হয়। তো দাম্পত্যর কারক যদি বলি অবস্থায় হয় তাহলে দাম্পত্যকে খারাপ বলা যাবে না, কিন্তু যদি দাম্পত্যর কারক শুক্র কমজোর হয় তাহলে নিঃসন্দেহে দাম্পত্য জীবন কমজোর হয়ে যাবে, মতভেদ হবে, স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা ঝামেলা স্থিতি তৈরি হবে, একটা ভুল বোঝাবুঝির স্থিতি থাকবে। বাস্তবে কোনো সমস্যাই নেই। মতভেদের স্থিতি তৈরি হওয়ার পরে নিজেকে প্রশ্ন করুন যে কী সমস্যা আপনার, কিসের জন্য লড়াই করছিলেন, কিসের জন্য মতভেদ হচ্ছে। জবাব আসবে কোনো সমস্যা নেই। এটাই করায় কেতু। শুক্র বলি হলে দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই। এখানে বসা কেতু ব্যবসা ইত্যাদিতে আকস্মিক ধন লাভ করায়, আকস্মিক উচ্চতা দিয়ে দেয়। দেখতে দেখতে জাতক উন্নতির শিখায় চলে যায়। একটা জিনিস মনে রাখবেন, কেতু যেমন উচ্চতা দেয় তেমন খুব তাড়াতাড়ি নামিয়েও দেয়। একটা ভুল পদক্ষেপ আর নিচে নামিয়ে দেবে। কেতু যদি বল দেয় তো সূর্যকে দেখতে হবে, চন্দ্রমাকে দেখতে হবে, কারণ আপনার আত্মবিশ্বাস, আপনার মন আপনার কন্ট্রোলে থাকতে হবে, তবেই আপনি কেতুর সর্বশ্রেষ্ঠ লাভ পাবেন। এখানে বসা কেতু পঞ্চম দৃষ্টিতে একাদশ ঘর বা লাভ ঘরকে দেখবে, ফলে জীবনকালে ধন লাভ করাবে, খুব আকস্মিক ধন লাভ করাবে, যেন তেন প্রকারে ধন লাভ করাবে। কোথাও না কোথাও থেকে ধন আসতেই থাকবে। সপ্তম দৃষ্টি লগ্নতে পড়ার ফলে চিত্রকে অস্থির বানাবে। করার কারণ হচ্ছে ঘরেই যদি সুস্থ বাতাবরণ না হয় তো জীবন সঙ্গিনীর সাথে মতভেদ হলে তাহলে আপনি বাইরে খুশি থাকবেন কি করে। নবম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে, ফলে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক কমজোর করবে। আর কখনো কখনো বিবাহের পরেই, দাম্পত্য জীবন শুরু হওয়ার পরেই পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। আবার বলছি, শুক্র যদি বলি হয় তাহলে ভালো রেজাল্ট পাবেন, খারাপ নয়। মেষ লগ্ন বা মেষ রাশির অষ্টম ঘরে বসে কেতু কিরকম প্রভাব দেবে? এখানে কেতু এসে বসলে বৃশ্চিক রাশিতে এসে বসবে, যা খুব ভালো। স্বাস্থ্যর দিক থেকে কিছু সমস্যা, পেটের রোগ দেবে জাতককে, বিশেষ করে পাইলস, কিন্তু এখানে বসে আকস্মিক ধন লাভ করাবে। এরকম জাতক জুয়া, লটারি, সাট্টা, জমি থেকে আকস্মিক ধন লাভ করে। নিঃসন্দেহে এগুলো জীবনকালে পাওয়াবে কেতু জাতককে, তা সে যেখান থেকেই হোক। এখানে বসা কেতু পঞ্চম দৃষ্টি দ্বাদশ ঘরে বা ব্যয় ভাবে দেবে, বিদেশ যাত্রা করাবে, ব্যয় করাবে, কিন্তু কখনো কখনো ব্যয় লোক দেখানো হয়ে যাবে। মানুষ ভাববে আপনি আপনার সুখের জন্য ব্যয় করছেন, কিন্তু জাতক দেখানোর জন্য বা অন্য কারোর উপরও ব্যয় করবে, অর্থাৎ ব্যয় হবে। সমাজের ভালোর জন্যও ব্যয় হবে, সম্মান,
নাম বৃদ্ধি করার জন্য ব্যয় হবে। আবার বলি, কেতু অষ্টমে ও ষষ্ঠে বসলে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কখনো কখনো আপনার কি রোগ হয়েছে সেটা ধরা পড়বে না। এখানে বসা কেতুর সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে পড়বে। ধন সঞ্চয় করার ক্ষেত্রে জাতক পারদর্শিত হবে না, ধন সঞ্চয় বেশি করতে পারবে না, কিন্তু ধন জাতকের কাছে থাকবে। ধনের কারণে জাতকের কখনো কোনো সমস্যা হবে না। কেতুর নবম দৃষ্টি চতুর্থ ঘর বা সুখের ঘরে পড়বে। এখানে দৃষ্টি দিয়ে মায়ের স্বাস্থ্যকে কমজোর করবে, কিন্তু জাতকের কাছে জমি বাড়ি গাড়ির সুখ থাকবে। জমি থেকে এরকম জাতক খুব লাভবান হবে। কেন? কারণ হচ্ছে কেতুকে কুজবৎ বলা হয়, আর এখানে মঙ্গলের রাশিতেই বসেছে, তো মঙ্গলের সমান ফল দেবে। তাই জমি থেকে এরকম জাতককে খুব লাভ করাবে। জমির ব্যবসা, জমির প্লটিং, জমি বেচা কেনা করা, এসব থেকে জাতক খুব লাভ করতে পারবে। মেষ লগ্ন বা মেষ রাশির নবম ঘরে বসে কেতু কিরকম প্রভাব দেবে? ভাগ্যভাবে কেতু বসলে এখানে ভাগ্যভাব ধনু রাশির, যেখানে কেতু উচ্চের হয়। ভাগ্যভাবে বসা কেতু আপনাকে সর্বশ্রেষ্ঠ ফল প্রদান করবে। একে তো এখানে উচ্চের হবে, আর তার উপর মোক্ষ। আর মোক্ষ পাওয়া যাবে কি করে? তো ধর্মের রাস্তা থেকেই মোক্ষ পাওয়া যাবে। মোক্ষর কারক ধর্মভাবে এসে বসলে খারাপ ফল প্রদান করবে না। আর যদি আপনার কুণ্ডলিতে গুরু বলাবলের সাথে হয়, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে এই কেতু আপনাকে আপনার জীবনকালে সর্বাধিক উচ্চতা প্রদান করবে। এখানে বসে পঞ্চম দৃষ্টিতে লগ্নকে দেখবে, ফলে আপনার ব্যক্তিত্বকে জবরদস্ত বানাবে। সপ্তম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমে ও নবম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে, ফলে আপনার পরাক্রমকে ও জ্ঞান সন্তান প্রত্যেকটা সুখ প্রদান করবে। অর্থাৎ এই লগ্নে কারক না হয়েও কেতু আপনাকে ভালো রেজাল্ট দেবে। আর একটা কথা, গুরুর বলাবল অত্যন্ত আবশ্যক। গুরু বলি হলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, কিন্তু যদি গুরু বলি না হয়, তো সেই অবস্থাতে কেতু খুব খারাপ রেজাল্ট করবে না, কিন্তু খুব ভালো রেজাল্টও করতে পারবে না। মেষ লগ্ন বা মেষ রাশির দশম ঘরে বসে কেতু কিরকম প্রভাব দেবে? কর্মভাবে এসে কেতু বসলে এখানে বসা রাহুকে যেখানে কারক বলা হয়, সেখানে কেতু কারকত্ব পায় না। এখানে বসা কেতু আপ ডাউন স্থিতি উৎপন্ন করবে। চাকরি ক্ষেত্রে লাগাতার পরিবর্তন, যে কোনো ধরনের কর্মক্ষেত্রে লাগাতার পরিবর্তন করাবে। কেতুর এটাই কাজ, যে অস্থিরতা তৈরি করা। কেতু স্থির হতে দেয় না, অনবরত পরিবর্তন করাতে থাকে, আর তার জন্য সমস্যা তৈরি হয়। এখানে দশম ঘর শনির রাশি। শনি যদি সাথে বসে যায়, তাহলে এটাকে ভালো জানবেন, খারাপ নয়। সেই অবস্থায় রাজনীতিতে সফলতা প্রদান করবে। সেই ক্ষেত্রে কেতু চাকরিতে একদম নিচুতলার কর্মী থেকে খুব উপরতলার কর্মী বানাবে। কিন্তু এগুলো কখন? যখন শনি বলি হবে তখন। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে পড়বে। ধন সঞ্চয় করতে না দিলেও ধন আগমন হতে থাকে। ধনের সুখ জাতক প্রাপ্ত করে, পৈতৃক সম্পত্তির সুখ জাতক প্রাপ্ত করে। কেতুর সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে, ফলে জমি বাড়ি গাড়ির সুখ জাতক প্রাপ্ত করে, কিন্তু তাকে ভোগ করতে পারে না, দৌড়ঝাঁপ করতে থাকে। ঘর আছে, পৈতৃক সম্পত্তির বাড়ি আছে, কিন্তু কাজের জন্য আজ কোথাও তো কাল কোথাও, অর্থাৎ দৌড়ঝাঁপ লেগেই থাকে। কেতুর নবম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ে, ফলে রোগ ঋণ শত্রু জাতকের জীবনকালে তৈরি হয়, কিন্তু এসব থেকে জাতকের কোনো সমস্যা হয় না। রোগ ঋণ শত্রু থেকে জাতক সুরক্ষিত থাকে। শনি যদি বলি হয়, তাহলে আপনি এই কেতুর ভালো রেজাল্ট পাবেন। আর শনি যদি বলি অবস্থায় না হয়, সেক্ষেত্রে পরিবর্তনের সাথে সমস্যার সাথে হলেও কেতুকে খারাপ ভাবার কারণ নেই। মেষ লগ্ন বা মেষ রাশির একাদশ ঘরে কেতু বসে কিরকম প্রভাব দেবে? একাদশ ঘর বা লাভ ঘরে কেতু বসলে এখানে
অর্থাৎ একাদশ ঘরে সব গ্রহই ভালো রেজাল্ট করে, বিশেষ করে পাপ গ্রহ। কেতু লাভভাবে বসে ধনলাভ করায়, ধন লাভের ক্ষেত্রে নতুন নতুন রাস্তা খুলে দেয়। কুণ্ডলিতে কেতু যদি বলাবলের সাথে হয় তাহলে কোথাও না কোথাও জাতক শর্টকাট অ্যাপ্লাই করে তাড়াতাড়ি অর্থ উপার্জন করার প্রচেষ্টায় থাকে। ফলস্বরূপ জাতক জুয়া, সাট্টা, লটারি, শেয়ার মার্কেট ইত্যাদি থেকে অর্থ উপার্জন করে থাকে। যেরকম আগে বললাম শনির রাশিতে বসেছে, তাই শনি যদি কুণ্ডলিতে বলাবলের সাথে থাকে অথবা বুধ যদি বলি হয়, শনি যদি কুণ্ডলিতে কেন্দ্র অথবা ত্রিকোণে হয়, তাহলে জাতক জুয়া, সাট্টা, লটারি, শেয়ার মার্কেট থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে নিজের জীবনকালে। বড় ভাই বোনের সহযোগিতাও জাতক জীবনকালে পাবে। জাতকের থেকে যারা বয়সে বড় তাদের সহযোগিতা পাবে জাতক। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে, ফলে ছোট ভাই বোনের সাথে সম্বন্ধ খারাপ হবে, পরিশ্রম বেশি করাবে, সেই তুলনায় ফল কম পাওয়া যাবে। সপ্তম দৃষ্টি পঞ্চম ঘর বা জ্ঞানের ঘরে পড়বে, জ্ঞান ও সন্তানের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করবে। কিন্তু যদি শনি বলাবলের সাথে হয় বা শনির স্থিতি ভালো হয়, সেক্ষেত্রে সমস্যা কম হবে। 100 ভাগের মধ্যে 40 ভাগ সমস্যা আর 60 ভাগ ভালো ফল পাবেন, কারণ একাদশ ঘরে বসা গ্রহ ভালো ফল প্রদান করে। কেতুর নবম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, ফলে দাম্পত্য জীবনে মতভেদের স্থিতি তৈরি করবে। মেষ লগ্ন বা মেষ রাশির দ্বাদশ ঘরে বসে কেতু কিরকম প্রভাব দেবে? ব্যয়ভাবে কেতু বসলে কেতুকে কারক বলা যেতে পারে, কারণ কেতু মোক্ষর কারক, আর দ্বাদশ ঘরকে মোক্ষর ভাব হিসেবেই দেখা হয়। এখানে কেতু বসলে গুরুর রাশিতে বসবে। ধর্মের কারক হয় গুরু। যদি কুণ্ডলিতে গুরু বলি অবস্থায় হয় বা গুরুর দৃষ্টি যদি দ্বাদশ ঘরে পড়ে, তাহলে নিঃসন্দেহে জাতককে মোক্ষ প্রদান করবে। জাতকের রুচি ধর্মের উপর থাকবে। হতে পারে ধর্মের মাধ্যমে জাতক মোক্ষপ্রাপ্ত করল। এখানে বসে কেতু বিদেশ যাত্রা করাবে, দেশ বিদেশের যাত্রা করাবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে। চতুর্থ ঘরে দৃষ্টি দিয়ে কেতু জমি, বাড়ি, গাড়ির সুখ প্রাপ্ত করাবে। সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, ফলে রোগ, ঋণ, শত্রু থেকে সর্বদা রক্ষা করবে। আর অষ্টম ঘরে দৃষ্টি দিয়ে আকস্মিক ধন লাভ করাবে। কিন্তু যদি গুরুর সাথে সম্বন্ধ ভালো না হয় বা গুরু কুণ্ডলিতে কমজোর অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে ব্যয় করাবে, কোর্ট কাছারির চক্করে ফেলবে, কারণ রাহু ষষ্ঠ ঘরে থাকবে। চোট, আঘাত, দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করবে। তো কোর্ট কাছারির চোট, আঘাত, দুর্ঘটনা আর তার সাথে স্বাস্থ্যর সমস্যা আর ব্যয় বা খরচ হতে থাকবে জীবনকালে। জমি জমা জাতক ক্রয় করলে তাতে আইনি জটিলতা তৈরি হবে। কাউকে টাকা দিলে সে টাকা ফেঁসে যাবে। শত্রুপক্ষের জন্য সর্বদা সমস্যায় থাকবে। স্বাস্থ্যর জন্য জাতক সমস্যায় পড়বে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মেষ লগ্ন বা মেষ রাশির কুণ্ডলীর ক্ষেত্রে 12টা ঘরে কেতুর প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।